শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে এবং শ্রী শ্রী ঠাকুর মহাপ্রভু বাবা সন্ন্যাসী ও মা কালীর শ্রীচরণে প্রণাম জানিয়ে এবং উপস্থিত সুধী দর্শক বৃন্দকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও হার্দিক ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের সামাজিক যাত্রাপালা। কলির দুর্গা ধরেছে ত্রিশূল। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় সাধন মান্না বড়, তুষার ব্যানার্জি, আলো ধ্বনি ও রূপসজ্জায় জয়গুরু নাট্য নিকেতন অখন্ডা, পরিবেশনায় রাধাকৃষ্ণপুর শিক্ষা সঙ্গীত শিল্পীবৃন্দ। যাত্রার প্রধান উপদেষ্টা চন্দ্রভানু কারো, স্টল ম্যানেজার প্রবীর মন্ডল। ঈশ্বর গুণময় মন্ডলের আশীর্বাদকে পাশে করে শুরু করছি 1431 বঙ্গাব্দে আলোড়ন সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা। ডাক্তার তাপস কুমার রচিত, সিভি কারক প্রযোজিত, বি কারক সম্পাদিত এক সুসজল সামাজিক যাত্রাপালা। কলির দুর্গা ধরেছে ত্রিশূল। মহিষাসুরের প্রবল পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় ভারাক্রান্ত হয়ে উঠল। স্বর্গচ্যুত দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হলেন। দেবগণে তেজস্বী একত্রিত হয়ে এক পরমাণুবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল। ইনি জগন্মাত্রিকা মহামায়া, ইনি আত্মা দেবীর মন্ত্রে আত্মপরিচয় ঘোষণা করে অসুর নিধনের যাত্রা শুরু করলেন। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি রণপ্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सुधारूपेण
संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमो नमः नमो नमः जागो তুমি মরিনি, আমি মরিনি। এটা কলি যুগ, আর এই কলি যুগে মহিষাসুরেরা মরে না, তারা অমর। তাই তো এই যুগে দুর্গার ধর্মের ত্রিশূল এই অধর্মের পূজারী মহিষাসুরের বক্ষ ভেদ করে তাকে বধ করতে পারে না। বরং এই মহিষাসুরের কামনার অস্ত্রে বলি হয় আজকের এই দুর্গাদের অসহায়। দেখি আপনি আমার হাত ধরলেন কেন? পুজো করবো পুজো, আমার কামনার ফুল দিয়ে করবো তোমার যৌবনের পুজো। ও আমি নিশ্চয়ই বুঝতে পেরেছি, মহিষাসুর মর্দিনী মিথ্যে নাটকের বাহানায় আপনি আমার ইজ্জত নষ্ট করতে চান, তাই তো? হ্যাঁ, কিন্তু তা আমি হতে দেব না। নারীর ইজ্জত আপনার কাছে ভোগ বিলাসের সামগ্রী হয়ে উঠেছে, তাই নারী শয়তানের দল। কিন্তু এত সহজে তুই আমার ইজ্জত নষ্ট করতে পারবি না। আমি এক্ষুনি ছুটে গিয়ে তোর স্বরূপটা সবার সামনে প্রকাশ করে দেবো। মহিষাসুরের হাতে দুর্গা ধর্ষণের গল্প এদেশের বোকা জনগণ বিশ্বাসই করবে না। জনগণ যদি বিশ্বাস না করে, আমার বাবা বিশ্বাস করবে, আমার দাদা বিশ্বাস করবে, আমার ভাই বিশ্বাস করবে। তাদেরকে সঙ্গে নিয়ে আমি থানায় যাব। তোর দাদা আমারই লেপ কারখানায় কাজ করে। আমার একটা মাত্র ইশারায় আমার লোকেরা তোর দাদাকে মেশিনের উপর ছুঁড়ে ফেলে একেবারে ছিন্ন ভিন্ন করে দেবে। তোর বুড়ো বাপটা হয়তো হাত ফেল করে মরবে, আর তোর মাটা হয়তো পাগল। না, 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 আপনি আমার এত বড় সর্বনাশ করবে না। আমি আপনাদেরকে ভয় করে বলছি, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। সেদিন আপনি আমাদেরকে ছেড়ে দিন। দেখো দেখো জগৎবাসী, দেখো কি মনোরম দৃশ্য। মহিষাসুরের পদতলে বসে মুক্তি ভিক্ষা চাই বলি দুর্গা। এবার দেখো কি হয়। না, ছেড়ে দিন, আপনি আমাকে ছেড়ে দিন। না, 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 মুক্তি তুমি না। ছেড়ে দিন। এত বড় সর্বনাশ আপনি করবেন না। ছেড়ে দিন, বাঁচাও। এত রাত্রে কোথায় খুঁজি মেয়েটাকে? নাটকের ড্রেস রিহার্সাল আছে বলে সেই সন্ধ্যা থেকে মেয়েটা বাড়ি থেকে এখন প্রায় মাঝ রাত হতে চললো, তবু মেয়েটা বাড়িতে ফিরল না। অথচ রিহার্সাল ঘরে খোঁজ নিয়ে জানলাম অনেক আগেই রিহার্সাল শেষ হয়ে গেছে। তাহলে মেয়েটা গেল কোথায়? দুর্গা কি হয়েছে? তাড়াতাড়ি মা, হ্যাঁ এই তো আমার তুমি সর্বনাশ করে দিও না। আমাকে তুমি ছো না, আমার তুমি সর্বনাশ করে দিও না।
কাকে দেখে তুই এত ভয় পাচ্ছিস রে মা? কাকে দেখে তুই একটা ভয় পাচ্ছিস? একটা অসুর বাবা, একটা অসুর লালু খার খাওয়া বাগিয়ে ওই অসুরটা আমাদের দিকেই ছুটে আসছে বাবা। ওরে মা, এ দানব দলনি দুর্গা হয়ে তুই অসুরকে ভয় পাচ্ছিস? অসুরই তো তোর ভয়ে কাঁপবে। না বাবা না, এটা তো কলিযুগ বাবা। এই যুগে দুর্গাদের হাতে অসুরদের বধ হয় না। দিল্লির দমনতে অভয়ার মতো আজ তোমার দুর্গাও যে ওই অসুরদের হাতে ধর্ষিতা। কি বলে, কি বলে? এ তার মানে আজ তুই হ্যাঁ গো বাবা, হ্যাঁ, একটা নরপশু আমার এই দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তাই তো তোমার মেয়ে আজ ধর্ষিতা গো বাবা, তোমার মেয়ে আজ ধর্ষিতা। ওরে দুনিয়া বাবা, আর কত ঘুরাবে, কত নারীর চোখের চলে ওইসব পাপিষ্ট ওষুধদের 16 কোলা পূর্ণ হবে। হবে না বাবা, হবে না, কোনোদিন কোনো ষোলকলা পূর্ণ হবে না। এই মেয়েদের চোখের জলও বুঝবে না, ওই অসুরদের কোনো শাস্তি হবে না। আমি এর বিচার চাইবো, দরকার হলে আমি আদালতে যাবো। এই তুই শুধু একবার বল মা, তুই শুধু একবার বল, কে তোর এত বড় সর্বনাশ করেছে? তুই শুধু একবার বল। বলবো, বলবো বাবা, বলবো, আমি সব বলবো। যে আমার আকাঙ্ক্ষা, আমার স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, তাকে আমি নিজের হাতে শাস্তি দিতে আমি থানায় চললাম। দাদা আমারই লেট কারখানায় কাজ করে। আমার একটা মাত্র ইশারায় আমার লোকেরা তোর দাদাকে মেশিনের উপর ছুঁড়ে ফেলে একেবারে ছিন্ন ভিন্ন করে দেবে। তোর বুড়ো বাপটা হয়তো হার্ট ফেল করে মরবে, তোর মাটা হয়তো পাগল। পারবো না, পারবো না গো বাবা, আমি কিচ্ছু বলতে পারবো না। তবে তুই একটা কথা মনে রাখিস, পাপীরা কোনোদিন পাপ করে রেহাই পায় না। পাপীদের সাজা দিতে যেমন ধূপ অবতার বারে বারে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তিনি দরকার হলে আবার করতে আসবেন, আবার ধ্বনিত হবে সেই মহামন্ত্র। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवतु भारत अभ्युत्थानम् अधर्मस्य तदज्ञानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभावामि युगे युगे। পুতুল নেবে গো বাবু, পুতুল নাও না বাবু, একটা পুতুল নাও না, নাও না বাবু, একটা পুতুল নাও না, পুতুল
করে খাদের দিকে এগিয়ে যাচ্ছে, আর দু এক পা এগিয়ে গেলেই খাদে পড়ে যাবে। না না, যে করে হোক মেয়েটাকে বাঁচাতে হবে। এই যে শুনছেন, সামনে বিপদ, দাঁড়ান, যাবেন না প্লিজ, সামনে বিপদ। আপনি ওটা চিৎকার করলেন কেন? মিথ্যে কথা, উনি অন্ধ মানুষ, ভুল করে খাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আমি না ধরলে হয়তো। তার মানে আপনি অন্ধ নন? শালা নেকা! অত্র মহিলাকে ছিলতানি করতে গিয়ে ধরা পড়ে গিয়ে মিথ্যে নাটক ফানতে শুরু করে যা। শালা লম্পট, চরিত্রহীন। চল শালা, চল থানায় চল। থানায়? ঠিকই বলেছেন ম্যাডাম, আমি অপরাধী হই বা না হই, ঘুষের বিনিময়ে হয়তো পার পেয়ে যাব, কিন্তু আপনি আপনার বুকে হাত রেখে বলুন তো, আমার সঙ্গে যেটা করলেন তার জন্য নিজের বিবেকের কাছে পার পাবেন তো? নমি করে আমার নাম রাওয়াজ দেখবি শালা, পাবলিককে ডেকে এমন গণধরে দেব। ও যখন আপনার ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে, এই তখন কিছু জরিমানা দিয়ে কেসটাকে মেটামেটি করে নিন। জরিমানা? সে কি ম্যাডাম, ওই সরকারি রেট 10,000 টাকা পাওয়ার মতো তো আপনার সাথে তেমন কিছু ঘটেনি, তাহলে আমি এতগুলো টাকা দেব কেন? সারা ভদ্র লোকের বাচ্চা, সারা ম্যাডামের বেজ্জতি করে আমার জরিমানা দিতে অস্বীকার করা। না, এই যে ম্যাডাম, ঠিক আছে তো? যা শালা, ম্যাডামের মনটা বড্ড নরম, দশটি অল্পতেই তোকে ছেড়ে দিল। অন্য কে হলে তোর খোসা একেবারে ছাড়িয়ে দিত। ওই 10,000 টাকা বাটপারি করার জন্য এই মিথ্যে নাটকটা করে আপনি শুধু আমাকে ঠকাননি, আপনি নিজেকেও ঠকিয়েছেন, ঠকিয়েছেন সমস্ত নারী জাতিকে। আপনি নারী জাতির কলঙ্ক। আপনার মতো মেয়েরা সংসারে মানুষের স্বার্থটুকু কেড়ে নিতে পারে, কিন্তু প্রকৃত সংসারী হয়ে কাউকে সুখী করতে পারে না। তাছাড়া আপনাদের মতো মহিলাদের গর্ভে যত স্মাগলার, ক্রিমিনাল, লম্পটদের জন্ম হয় ম্যাডাম, কখনো সৎ, চরিত্রবান, আদর্শবান, বিবেকবান মানুষদের জন্ম হয় না, জন্ম হয় না। ছি ম্যাডাম, ছি। যে পরিস্থিতি চাপে পড়ে এই ঝুমরে এই ধান্দায় নামলেও এই ঝুমরের মনটা এত টান করে না আছে, তার নেই দিলে পেয়ার আছে, যে কোনো পুরুষকে সে পাগল করে দিতে পারে। বন্ধ করে তোর হাতের ওই শিকারের মালকড়িগুলো আমার হাতে দিয়ে চল, আমরা অন্য কোথাও ফান পাতি। লজ্জা করে না? তোমার লজ্জা করে না? নিজের বোনকে কালা ধান্দায় নামাতে তোমার লজ্জা করে না? তুই আমার কোন মায়ের পেটে বললে ঝমে অধিকার ফলতে চাইছিস? আমি তোমার বোন নই, তুমি আমার দাদা নাও। না, তাহলে কে আমি? আমি কি করে জানি? তবে যতদূর জানি সেই ছোটবেলায় তোকে রাস্তা থেকে ওই বাবুজি তুলে এনেছিল। এতদিন ধরে যে বাবুজিকে আমি বাবুজি বলে ডেকে এসেছি, সে আমার বাবুজি নয়, তোমার আমার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক নয়। তাহলে কি এটা মিথ্যে? তাহলে কে আমি? কি আমার পরিচয়? কোথা থেকে আমি এসেছি? কে আমার মা বাবা? তাহলে কি কোনো অনাদরে গর্বে আমি একটু একটু করে বেড়ে ওঠা একটা অবাঞ্ছিত জীব? সর্বনাশ, বাবুজি মারা যাবার আগে ঝুমরির জীবন পরিচয় আমাকে দিয়ে গেলেও বাবুজি আমাকে বই বই করে বলে দিয়েছিল ঝুমরির জীবন পরিচয় যেন গোপন থাকে, কিন্তু ভুল করে আজ আমি। থাক দাদা, তোমাকে আর আমার দায়িত্ব নিতে হবে না, কারণ আমি পথের মানুষ। আজ আমি পথের পথের মানুষ তোকে কে বললো রে? তুই তো
আমার নিজের মায়ের পেটে বলি রে ছুমরি। কি বললে দাদা? হ্যাঁ রে আমি পাগলি। তোমার হ্যাঁ রে পাগলি, তোর মনে নেই সেই ছোটবেলায় বাবুজি দুজনকে আঁকড়ে ধরে বলতো তোরা আমার দুদিকের দুটো বুকের পাঁজর। আমার মনে আছে দাদা, আমার মনে আছে। তাই আমরা দুজনে বাবুজি নিজের বেটাবেটি না হলে কি বাবুজি আমাদের এমন ভাবে পেয়ার দিতে পারতো? দাদা তাই বলছি রে বোন, আমার কথায় দুঃখ না পেয়ে আমাকে তুই দাদা বলে ডাক, আমার বুকের উপর ছাপিয়ে বল। দাদা আর কখনো তুমি এই কথা বলবে না দাদা, আর তুমি কখনো এই কথা বলবে না। মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে, এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার আর কেউ নেই। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন, বড় আদরে ছোট বোন। আর কেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে, এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার আর কেউ নেই। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। কথা শুনো লাভি, কথা শুনো, এভাবে মাথা গরম করো না। না, আমি কারোর কোনো কথা শুনবো না। হয় আমি এ বাড়িতে থাকবো, নাহলে ওই নষ্ট মেয়েকে এ বাড়িতে থাকবে। লাভি ভদ্রভাবে কথা বলো। থামো, আর ভদ্রতার কারণ দেখিয়ে না। যে ফ্যামিলির একমাত্র মেয়ে রাত বেরিতে যাত্রা নাটকের নাম করে যার তার সঙ্গে বেরিল্লা করে পড়ায়, সে বাড়ির কারুর মুখে ভদ্রতার কথাটা শোভা পায় না। তুমি আমার সামনে, তোমার মনটা কি ইট কাঠ পাথর দিয়ে গড়া? আর সেচুনি বুঝি তোমার মনের মাঝে দয়া মায়া নামক বস্তু লেশ মাত্র নেই? এমন দুর্ঘটনা যদি তোমার উপর ঘটতো, অনেক আগেই আমি আত্মহত্যা করে মরে যেতাম। কথাটা আরেকবার বলো তো শুনি। একবার কেন, আমি 1000বার বলবো। সত্যি যদি তোমার দিদি রেপ হয়ে থাকে, তাহলে কলঙ্কিত মুখ নিয়ে কারুর সামনে দাঁড়াতো না। অনেক আগে গলায় দড়িয়ে দিয়ে গাছের সামনে ঝুলে পড়তো, নাহলে নদীর জলে কলঙ্কিত মুখটাকে লুকাতো। তুমি কি বলতে চাও? আমার দিদির উপর যা কিছু বলেছে সবটাই মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে মিথ্যে মিথ্যে। নিজেদের চরিত্র দুর্বলতা ঢাকার জন্য তোমরা একটা মিথ্যে গল্প সাজিয়ে। তাহলে আসল সত্যিটা কি বৌদি? তোমার কি মনে হয় একটা মেয়ে অযথাই কোনো কারণ ছাড়াই শুধুমাত্র সহানুভূতি পাওয়ার আশায় নিজেরই কলঙ্কের মিথ্যা কাহিনী নিজেই প্রচার করে বেড়াচ্ছে? তোমার এই হিন্দি দিদি মিথ্যে কলঙ্কের কুর্তি সাজাবার ঢাকার জন্য সে একটা মিথ্যে কাহিনী ফেলেছে। শয়তানি, তোকে আজ আমি মেরে। এতে কি করছিস দাদা? এতে কি করছিস? নোংরা আবর্জনায় হাত দিয়ে নিজের হাতটাকে নোংরা করতে চাইছিস কেন? কি? আমি নোংরা আবর্জনা? প্রমাণ তো তুমি নিজেই দিচ্ছ বৌদি। নোংরা আবর্জনা না হলে তোমার মুখ দিয়ে এমন দুর্গন্ধের বিষ বেরোবে কেন? ওর কথায় কিছু মনে করিস না ভাই, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও একটা পাগল। কিন্তু বৌদি পাগল হলেও কয়েকটা নির্মম সত্যির দিকে তো আঙুল তুলেছিল দাদা। আর যদি আমি গলায় দড়ি দিয়ে মরতে পারতাম, তাহলে পুকুরে চলে আত্মহত্যা করে নিজের কলঙ্কিত জীবনটাকে ঢাকতে পারতাম, তাহলে তোদের এত কথা শুনতে হতো না রে বড়। তুই যদি পুকুরের মাঝে পড়ে মুখ লুকাস, তাহলে আমরা কোথায় মুখ লুকাবো রে দিদি? বড় সারা সমাজ সংসার কি তখন আমাদের দিকে চেয়ে বলবে না সত্যি হয়তো মেয়েটা কলঙ্কিনী? সমাজ
সংসার না বললেও আমাদের ঘরের মানুষগুলো যে বলতে শুরু করে দিয়েছে রে বড়। বলুক, যার যা ইচ্ছে হয় বলুক, তবু আমি বলবো আমার নিজেদের মনে কোনো পাপ থাকতে পারে না। বড় কোনো কলঙ্ক আমার দিদিকে নষ্ট করতে পারে না। বড় আমার দিদি দুর্গা, দেবী দুর্গার বড় বড় রে। তোর মতো সহজ সরল যদি সব মানুষ হতো তাহলে এই পৃথিবীটা কত সুন্দর হতো রে বড়। দাদা, তুমিও কি বৌদির কথা বিশ্বাস করছো? তুমিও কি মনে করছো আমি একটা নোংরা মেয়ে? বলো না দাদা, আমার হাতের দেওয়া ভাই ফোঁটাটা নিতে তোমার একটুখানিও লজ্জা করবে না দাদা? কেন ঘৃণা করবো রে পাগলি? আগেও যেমন তুই আমার বোন ছিলিস, আজও তেমনি তুই আমার সেই বোনটাই আছিস। কিন্তু বাবা, বাবা কি আমাকে সে আগের মতো ভালোবাসতে পারবে? আমাকে দেখি বাবা আগের মতো স্নেহ করতে পারবে? বাবা আমাকে দেখি লজ্জায় ঘৃণায় মুখটা সরিয়ে নেবে না তোরে দাদা? পারবো পারবো রে মা, লজ্জায় ঘৃণায় আমার ভীষণ ভীষণ লজ্জা করছে। কেন জানিস? বাবা হয়ে মেয়ের প্রতি শ্রদ্ধা আমি আজও পর্যন্ত নিতে পারি। নেবেন বাবা, আপনার মেয়ের সত্যি সত্যি লজ্জা চুরি গেছে। একটু স্বেচ্ছায় লজ্জাটা বিলিয়ে এসেছে, এখনো পরিষ্কার হয়নি বাবা। নিজের মনটাকে পরিষ্কার আর চোখ কান দুটো খোলা রেখো বৌমা, তাহলে আসল সত্যিটা তুমি আন্দাজ করতে পারবে। আসল সত্যিটা আমার আন্দাজ করা হয়ে গেছে বাবা। আসল সত্যটা লুকাবার জন্য আপনারা তখন থেকে যেভাবে নাটক করে চলেছেন। বৌমা, আর রানী, তুমি থামবে? বলতে দে পরম, বলতে দে। বৌমার মনের মধ্যে যত ক্ষোভ যত রাগ আছে পরিষ্কার করে বলতে দে। বৌমা বলো, তোমার মধ্যে যা আছে পরিষ্কার করে বলো। যত বলবে মনটা তোমার ততই হালকা হয়ে যাবে। তাহলে শুনুন, আপনার মেয়ে যদি সত্যি সত্যি রেপ হয়ে থাকে, তাহলে সেই যে রেপ করেছে তার নাম আপনারা প্রকাশ করছেন না কেন? আর কেনই বা ধর্ষকের নামে আপনারা থানায় অভিযোগ জানাচ্ছেন না? সে আমাদের দুর্গা ও সর্বহারা হয়ে আকার করে কাঁদবে, আর সেই লম্পট জানোয়ারটা কিনা অন্যায় করে পার পেয়ে যাবে। কখনো না। বল দুর্গা, বল কে তোর এমন সর্বনাশ করেছে? চুপ করে আছি। ভয়ে ভয়ে গো বাবা ভয়ে। সর্বনাশা কাল বৈশাখী ঝড় এসে আমার জীবনটা তছনছ করে দিয়ে চলে গেছে। আমি চাই না সেই সর্বনাশা কাল বৈশাখী ঝড়টা এসে আমার এই পরিবারটাকে ভেঙে খণ্ড খণ্ড করে দিয়ে চলে যায়। তোকে বলতেই হবে, কে সে শয়তান? বল দুর্গা, বল। বলো বলো একবার একবার সেই শয়তানটার নাম বলো। আমি নিজে সেই লম্পটটাকে গুলি করে মারব। দাদা, আপনি বাবু নয়, বরং বাবু নয়, আজ আমি তোমাদের পাশে তোমাদের দাদা হয়ে দাঁড়াতে এসেছি। বললেন মশাই? আজ সকালে শুনলাম কে বা কারা যেন দুর্গাবনকে রেপ করে রাস্তায় ফেলে রেখে গেছে। অথচ আগের দিন রাত্রে আমরা একসাথে মহিষাসুর মর্দিনী নাটকের ড্রেস রিহার্সাল করছি। আর আজ ভাবতে আমার অবাক লাগছে, আমারই এলাকায় একটা বোন ধর্ষিতা হয়ে গেল, আমরা কেউ তার প্রতিরোধ করতে পারলাম না। করে তুলতে না পারলেও প্রতিবাদ তো হবে বললেন মশাই। নিশ্চয় হবে কাকাবাবু। দাম ধনী প্রতিবাদী মানুষগুলোর মতো আমরাও এই এলাকার মানুষ মিলে একটা প্রতিবাদ মঞ্চ গড়ে তুলি। আর সেই মঞ্চের মাধ্যমে দুর্গাবনের অসম্মানকারীকে খুঁজে বের করে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি আর সেজন্যই তো আমি বলছি দুর্গাবন নিজের মুখে তার ইজ্জত হরণকারীর নামটা ফাঁস করুক। আমরা তো সে কথাই বলছি দাদা। আরে বাবা, বলবার মতো থাকলে তো কিছু বলবেন। এটা যে হচ্ছে তোমার বাবা মা আর এই হিন্দি বলে সাজানো নাটক। আর এই মিষ্টি নাটকটা একদিন না একদিন ফাঁস হয়ে যাবে। আর এই কথাটা তোমরা সবাই মিলিয়ে নিও। বৌমা, আমি কোনো কথা শুনবো না। আজ তোকে বলতেই হবে, কে সে শয়তান? দুর্গা
অবস্থা ভালো নেই, আপাতত একটু সুস্থ হয়ে উঠো, তারপর আমি নিচে দুর্গা বোনের মুখ থেকে সব কাকিমা, কাকিমা, এই ব্যাগটা ধরুন। কি আছে এতে বাবা? সামান্য কিছু ফলমূল আর একটা হরলিক্স। না, আমার এইসব আমার কি দরকার? আমি দুর্গা বোনের জন্য নিয়ে এসেছি, এগুলো খেলে দুর্গা বোন শরীরে বল পাবে। না, আপনার ওই খাবারগুলো আপনি ফিরিয়ে নিয়ে যান। ওই খাবারগুলো খেলে হয়তো আমার শরীরে বল বাড়বে, কিন্তু আমার মনোবলটা একদম ভেঙে গুড়িয়ে যাবে। কি বলছিস তুই? দুর্গা তো ভুল কিছু বলেনি আরতি। বলবেই তো কাকিমা, বলবেই তো। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ায় দুর্গা বোন বোধ হয় মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়েছে। তাই বলছিলাম বরং তুমি বরং কাল এই দুর্গা বোনকে একটা ভালো নার্সিং হোম থেকে ওকে ভর্তি করতে হবে। ট্রিটমেন্টে যা খরচ হবে সব আমি। না, তার কোনো দরকার নেই। আপনার ওই অনুগ্ধ হয়ে দানি তিলে তিলে বেঁচে থেকে মরাচ্ছেও একেবারে মরে যাওয়া অনেক ভালো। দুর্গা তো ভুল কিছু বলেনি আরতি। যতই দুর্গাকে নিয়ে মিছিল মিছিল হোক না কেন, কিন্তু এই কলঙ্ক নিয়ে কে এবার দুর্গাকে বিয়ে করতে এগিয়ে আছে? এই তোমরা বলতে পারো? আপনারা যদি আপত্তি না করেন, আমি না হয় দুর্গার দায়িত্ব। মল্লিক মশাই, আরে বলছিলাম দুর্গাকে আমি আমার বউ নয়, মানে আমার ভাইয়ের বউ, বৌমা করে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। বলবো মানে? হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার একটা ভাই আছে, ছোট থেকে সে মুম্বাইয়ে মানুষ, এবং আমি বললে সে দুর্গাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। তাই বলছিলাম না, আমার জন্য আপনাদের কাউকে কোনো কথা ভাবতে হবে না। এরা মানুষ করিস না বোকা। উনি যে যেচে এসে তোর বিয়ের জন্য ওর ভাইয়ের প্রস্তাব নিয়ে এসেছে, এতে তো সাপে বই হয়েছে। মনে করিস সাপে বল? সাথে বল না উল্টো কিছু ঘটে, সেটা ভবিষ্যতই বলবে। তবে এইভাবে বিয়ে করতে আমিও রাজি নই। রাজি না হয়ে আর উপায় কি গো? আমার দুর্গার জীবনে আমার দুর্ঘটনা শোনার পর কে আমার দুর্গার দায়িত্ব নিতে এগিয়ে আসবে? যে অনেক আগে দুর্গার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছে, সেই দুর্গাকে গ্রহণ করবে। দিগন্ত তুমি? তুমি মানে আপনি? আমি দিগন্ত, দিগন্ত বিশ্বাস। দুর্গাকে আমি ভালোবাসি। বাবা বাবা, তুমি বড় ভালো লাগলো। তবে আরো ভালো লাগবে যখন জানতে পারবো যে এমন একটা ধর্ষিতা, আই মিন দুর্গার মতো একটা নষ্টা মেয়েকে তুমি বিনা দ্বিধায় বিয়ে করছো। প্লিজ স্টপ ইট। যে সমাজ মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই সমাজের কোনো মেয়ের উপর নষ্টা তকমা দেওয়া সাজে না। তাছাড়া দুর্গার প্রতি যে অন্যায় হয়েছে তার সমস্তটাই আমার জানা হয়ে গেছে। আগে আমি দুর্গার জীবনের দায়িত্ব সুনিশ্চিত করি, তারপর নিজে নেব দুর্গার প্রতি ঘটে যাওয়া অন্যায়ের চরম প্রতিশোধ। দারুণ দারুণ, আজকের দিনে এই সমাজে তোমার মতো যুবকদের ভীষণ প্রয়োজন। হ্যাঁ, দুর্গার জন্য আমরা সবাই বড় চিন্তায় ছিলাম, আর তুমি এসে শুধু চিন্তাই দূর করলেন না ভাইয়া, দুর্গাকেও একটা নতুন জীবন ফিরিয়ে এসে। হ্যাঁ কাকাবাবু, আপনি যেন এই ব্যাপারে আর কোনো অমত করবেন না। আর দিগন্ত, আমি তোমার দাদা হয়ে আমি তোমাকে অনুরোধ করছি, আমার এই দুঃখিনী মনটাকে একটু সুখ শিক্ষা দিও। দুর্গাকে সুখী করার আমি আপ্রাণ চেষ্টা করব। আজীবন নিজের শরীরের দিকে খেয়াল রেখো, ওই ফল আর হরলিক্সটা নিয়ম করে খেয়েও কিন্তু। আজি কাকা বাবু, আজি কাকিমা, দুর্গা বোনের বিয়েতে আমি আবার আসবো। কেমন? মানুষ নন, একটা দেবতা। এই দেবতা তুল্য মানুষটা আমাদের পাশে থাকলে আবার আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। আরতি, তুমি এই দিগন্তের জন্য জল খাবারের ব্যবস্থা করো। আমি একবার বাজার থেকে আসছি। বাজার ঈশ্বর, এত দুঃখ, এত আঘাতের মাঝে মানুষটার মুখে এতদিন পরে একটুখানি হাসি দেখলাম। সেই হাসিটুকু তুমি যেন কেড়ে নিও না ঠাকুর। মা, তুমি? হ্যাঁ, তোরা কথা বল, আমি দিগন্তের জন্য কিছু রান্না বান্নার ব্যবস্থা করি, বুঝেছিস? মাসিমা, আমার জন্য আপনাকে এত ব্যস্ত হতে হবে না। ব্যস্ত কি বলছো বাবা, ব্যস্ত কি বলছো? দুর্গার জীবনে অঘটন ঘটার দিন থেকেই আজ পর্যন্ত
আজ সবাই মিলে একসঙ্গে একটু শান্তির খাবার খাবো বাবা, একটু শান্তির খাবার খাবো। এ কি হলো দুর্গা, তোমার জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেল, অথচ একটিবার ফোন করে আমায় জানালে না কেন? তার আগে তুমি বলো তো দিগন্তদা, আমার মতো একটা নোংরা ধর্ষিতা কলঙ্কিনী মেয়ের কাছে তুমি কেন ছুটে এসেছো? কে বলে তুমি নোংরা? স্বর্গীয় ভালোবাসা কখনো অপবিত্র হতে পারে না দুর্গা। কিন্তু উচ্ছিষ্টা তো হতে পারে। আমার সে উচ্ছিষ্ট ভালোবাসা আমি তোমার মতো দেবতার পায়ে উৎসর্গ করতে পারবো না। এ তুমি কি বলছো দুর্গা? অনেক আগে এই কথা বলার ছিল, বাবা মারা শুনলে কষ্ট পাবে, তাই হয়তো আমি এই কথাগুলো বলতে পারিনি। এখন বলছি, আমার মতো একটা নষ্ট মেয়ের কথা তুমি ভুলে যাও দিগন্তদা, তুমি এখান থেকে চলে যাও। না দুর্গা না, এ হতে পারে না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না দুর্গা। কারণ কারণ আমি যে তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি দুর্গা। কিন্তু আমি যে নষ্ট হয়ে গেছি দিগন্তদা। আমি আমার ভালোবাসার মৃত সঞ্জীবনী সুরা ফেলে তোমাকে আবার নতুন করে বাঁচিয়ে নেব দুর্গা। দিগন্তদা, এসো দুর্গা এসো, আর কোনো দ্বিধা সংকোচ নয়। ওই স্বর্গীয় সম্পর্কের আহ্বান আর পবিত্র ভালোবাসার অধিকারে আমরা দুজন দুজনকে আপন করে নিই। আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চর সুরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি জাগিব না মোরা প্রিয়ে। চারিদিকে নদী, হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়াইয়ে জানিব তুমি আছো, আমি আছি। এই তো হেথায় কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে। এই জীবনের যে কটি দিন পাবো, তোমায় আমার এসে খেলে কাটিয়ে যাব দোহে। স্বপ্ন মধুর মোহে, এই তো হেথায় কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে। এই জীবনের যে কটি দিন পাবো, তোমায় আমায় এসে খেলে কাটিয়ে যাব দোহে। স্বপ্ন মধুর মোহে। আজ আমার দুর্গা শত বাধা বিপদ থেকে পরাজয় করে মেয়েটা আমার একটা সুখের মুখ দেখতে চলেছে। ওগো ঠাকুর, আমার মেয়েটার কাছ থেকে সেই হাসিটুকু যাতে তুমি কেড়ে নিও না ঠাকুর, সেই সুখটুকু তুমি কেড়ে নিও না। দুর্গা, দুর্গা, এই কই, কোথায় দুর্গা? অনেকক্ষণ হয়ে গেল, মেয়েটাকে চোখে দেখা দেখছি না। আচ্ছা, কয়েকটা মিনিট মেয়েটাকে দেখনি, তাতেই এত উতালা হয়ে গেছে। আচ্ছা, মেয়েটা যেদিন বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে, সেদিন তুমি কি করবে বলো তো? সংস্কার চলে তো সব সংসারে সব বাবারাই তাদের হৃদয়টাকে পাষাণ করে রাখে আরতি। কিন্তু কিন্তু আমি অন্য কথা ভাবছি, অন্যরকম পরিস্থিতিতে আর দুর্গার বিয়েটা হচ্ছে। হ্যাঁ, যদি মা আমার কিছু করে বসে, ওগো, এ তুমি কি বলছো? তুমি বোধনের আগে এই বিসর্জনের ভাবনা ভাবছো? বিসর্জন আর পদত্ব পাশাপাশি থাকে আরতি। এই সংসারের বিসর্জনের ঘন্টা বাজাতে বাজাতে মা আমার স্বামীর হাত ধরে নতুন জীবনের বদলের বাজনা বাজাতে বাজাতে এগিয়ে যাবে। আমরা শত চোখের জল ফেললেও মা আমার শ্বশুর বাড়িতে গিয়ে ভীষণ সুখী হবে। এই বুঝি তোমার পাষাণের হৃদয়? তোমার পাষাণ হৃদয়ে যদি এত জল জমা হয়ে থাকে, তাহলে আমি আমার চোখের জলটা কি করে বাঁধাবো তুমি বলতে পারো? আচ্ছা, আপনি কি বলুন তো, সেই সকাল থেকে শুধু কেঁদেই চলেছেন।
করবেন না। ঠাকুর ছিলেন তো কি আছে, আমি তো আছি। আমি আপনার মেয়ে হয়ে আপনার দিকে সমস্ত ব্যথা আমি দূর করে দেবো বাবা। আপনি আপনি এবার বাইরের দিকটা গিয়ে দেখুন, এক্ষুনি হয়তো মাছ চলে আসবে। দেখেছো? এই সব হয়েছে তোমার জন্য, বুঝেছো? আমি কখন থেকে বলছি বাইরে গিয়ে একটু ছাড়া দাও, তার মানে তো এইখানেই দাঁড়িয়ে আছো। এসে পড়েছি, লগ্নের অনেক আগেই আমি এসে পড়েছি। ছি, 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 ছি। এ কি কাণ্ড বলো দেখি। বর এসে হাজির হয়েছে, বরকে বরণ করা হলো না, অথচ অকারণের জন্য দাঁড়িয়ে হচ্ছে তুমি। তোমাকে কখন থেকে বলছি যে বাইরেটাকে একটু সামাল দাও, শুনেছো? শুনেছো তুমি আমার কথা? চল বাবা, এবার আপনি বাইরের দিকে দেখুন। হ্যাঁ, ঠিক বলেছো বৌমা, ঠিক বলেছো। আমি বাইরে দিয়ে দেখি আর নিমন্ত্রণ অতিথিদের ঠিক মতো আপ্যায়ন হচ্ছে কিনা। ঠিক আছে বাবা, আমি গিয়ে দেখি আমার দুর্গাকে সাজানো গুছানো কতক্ষণ হলো। সাজানো যখন এলি না, একবার একটু পাঠিয়ে দেবেন তো, ওকে বলবে দিগন্তের সাথে ওর কিছু কথা আছে। আচ্ছা মা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এবার আমার সঙ্গে দুর্গার কি এমন কথা থাকতে পারে বৌদি? সেই কবে থেকে আমার ঠাকুরজি ভেবে আসছে তোমার গলায় বরমাল্য দেবে। আর এই শুভ দিনে যদি বাসর ঘরে বর বদল হয়ে যায় তখন কি হবে বলো তো? ও তাই বুঝি। হ্যাঁ, আর সেজন্যই তো ঠাকুরজির শুভ দৃষ্টির আগেই আমি এ কি হলো বৌদি? আপনি এরকম করছেন কেন? এই যন্ত্রটা হচ্ছে তোমার দাদা মালিশ করে দিলে ঠিক হয়ে যায় তো? ও মাই গড! তাই ডাক্তার দেখানো হয়নি। আমি এখন কি করি? বৌদি, আমি কি কোনো ডাক্তার ডাকবো? না ভাই, না ভাই, প্লিজ তুমি ডাক্তার দেখাবে না। দিগন্ত ভাই, তুমি তো আমার ভাইয়ের মতো, তুমি পারো না আমার এই বুকটাতে হাত বুলিয়ে আমার এই বুকের ব্যথাটা আমি দিচ্ছি। কি করছো? কি করছো দিগন্ত? কি করছো? বৌদি! দুর্গা, ঠাকুরজি, তুমি এসেছো। এই দেখো না, দিগন্ত আমাকে না 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 দিগন্ত আমাকে কিছু করেনি। তুমিও কিছু দেখোনি। দাঁড়াও বৌদি, এখানে এসে আমি যেতে দেখলাম, সত্যি করে বলো ওটা সাজানো নাটক না কোনো মিথ্যে ষড়যন্ত্র? বলো না সত্যি। ঠাকুরজি, যদি সাজানো নাটক হতো তাহলে সবচাইতে বেশি খুশি হতাম আমি। তাই তো বলছি, আজ আমার প্রতি দিগন্তের যে ব্যবহারটা তুমি দেখলে, সেটা সম্পূর্ণ সত্যি। কি বলছি? কিছুক্ষণ আগে না আপনি আমাকে ভাই বলে সম্বোধন করলেন, সেই ভাই বোনের মধুর সম্পর্কটাকে এমন মিথ্যে কালিমা লিপ্ত করতে আপনার বিবেকে এতটুকু বাঁধলো না? চুপ করো। তোমার সাধুতার যে পরিচয় তুমি আমাকে দিলে, এই তারপরেও কথা বলতে তোমার একটুখানি লজ্জা করছিল? লজ্জা? আমাকে বারবার সর্বনাশ করতে চেয়েছে। তুমি জানলে তোমার সম্পর্কটা ভেঙে যাবে বলে আমি এতদিন তোমাকে কিচ্ছু বলিনি। কিন্তু আজ তুমি সময় মতো এসে আমার প্রতি যে বিচারটা দেখলে, এতে দিগন্ত যে কতটা খারাপ সেটা তোমার কাছে পরিষ্কার হয়ে গেল। আজ যদি তোমার দাদা আমার এই ব্যবহারটা জানতো, তাহলে
আমার বোনকে বিয়ে করতে আসা তারই হবু বর কিনা আমার স্ত্রীর শ্লীলতাহানি। ওরে দুর্গা, তুই বলতে পারিস ওকে নিয়ে আমি কি করব? আমি জানি না রে দাদা, আমি কিচ্ছু জানি না। আজ শুধু তোদেরকে এইটুকু কথা বলছি, ওই লম্পটটাকে আমি চিনি না। কি বললে দুর্গা? এত সহজে তুমি আমাকে অস্বীকার করে নিলে? কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করার প্রয়োজন মনে করলে না? বিশ্বাস করো দুর্গা, ওই লাভলি বৌদি সব ষড়যন্ত্র করে আমায় ফাঁসিয়েছে। সাবধান লম্পট, আমার স্ত্রীর নামে মিথ্যে কথা বললে তোকে আমি খুন করে। কি করছো দাদা? কি করছো? কেন তোমরা আমাকে বাধা দিলে? ও শুধু আমার বোনের ক্ষতি করেনি, ও আমার স্ত্রীর শ্লীলতাহানি করেছে। তোদের মতো ছেলে কখনো এমন কাজ করতে পারে না। সব কথা শুনে আমরা বিশ্বাস করিনি। তাই তো আমরা দিগন্তের মুখ থেকে সব কথা শুনতে এসেছি। বলো দিগন্ত, যে এমন ঘটনা ঘটেছিল, বলো বলো, চুপ করে থেকো না, বলো। তোমার একটা কথা দিয়ে আমার এই দুর্গা মায়ের ভাঙা জীবনটাকে আমরা আবার নতুন করে জোড়া লাগাবো। তোমার একটা সত্যি এ বাড়ির থেমে যাওয়া নহবতটা আবার নতুন সুরে বাজিয়ে দিতে পারি। বলো দিগন্ত দা, বলো কি হয়েছিল? চুপ করে থেকো না, বলো কি ঘটনা ঘটেছিল? তুমি বলো বলো বলো। কণ্ঠ আমার বোবা হয়ে গেছে, মনো অভিনয় থেমে গেছে সুর আমি স্তব্ধ বধির, হৃদয় শুধুই বেদনা বিধুর। বিবেকের দ্বার রুদ্ধ আমার, বোবা হয়ে গেছে ভাষা। ভাগ্য বিধাতা বলতে পারো, এরই নাম ভালোবাসা। দিগন্ত, এরপরও তুই বলবি দিগন্ত না অন্যায় করেছে? জীবন্তর মতো ছেলে কোনো অন্যায় করতে পারে না রে মা, অন্যায় করতে পারে না। আমার মনে হয় বৌমার মিথ্যার ফাঁদে পা দিয়ে তুই মস্ত বড় ভুল করেছিস। ভুল আমি এতদিন করেছিলাম মা, ওই মানুষটাকে চিনতে আমি এতদিন ভুল করেছিলাম। বলো বলো লম্পট, বলো আমার বৌদির প্রতি যদি এতই তোমার লোভ ছিল, কেন তুমি আমার সাথে মিথ্যে ভালোবাসা নাটক করেছিলে? বলো বলো বলো। তুই কি পাগল হয়ে গেছিস? থাক না শুভম, তোমার দিদিকে তার প্রতারণার প্রতিশোধটা নিতে দাও। এই বেঈমান লম্পটটাকে নিজের হাতে শাস্তি দিতে দাও। কি হলো দুর্গা, এত সহজে তোমার মনের চালা চুরিয়ে গেল? মারো, আরো মারো। এই নোংরা কলঙ্কিত শরীরটাকে মেরে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দাও, শেষ করে দাও। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, এই মুহূর্তে বেরিয়ে যাও। আমি চলেই যাচ্ছি দুর্গা, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। আজ তুমি আমাকে তোমার মন থেকে দূরে সরিয়ে ফেললেও আজীবন আমি আমার মনের মণিকোঠায় সযত্নে শুধু তোমাকেই সাজিয়ে রাখবো দুর্গা, শুধু তোমাকেই সাজিয়ে রাখবো। আজ তোমার দেওয়া অপকার অপমান আমার জীবনের অমূল্য সম্পদ। তোমার দেওয়া আঘাতের ক্ষত চিহ্ন আমার মনের মধুর স্মৃতি। ওই অমূল্য সম্পদ আর মধুর স্মৃতি আঁকড়ে ধরে আজীবন আমি শুধু একটাই কথা বলবো দুর্গা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। দিগন্ত, ফুল হয়ে ফুটলো না ফুল, সরে গেছে আশার মুকুল। একরা স্বপ্ন চোখে মনে হয় আজ সবই ভুল। ভালোবাসা ছোট্ট বাসা
ছোট্ট বুকের একটু আশা আজকে আমি সব হারালাম। জীবন অঙ্কটাকে জানলাম না থেকে পেলাম, আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই দিগন্ত। না, আমি ওর কাছে ক্ষমা চাইবো না। যে আমার বিশ্বাস ভালোবাসাকে দু উপায়ে মানিয়ে দিয়েছে, তাকে আমি ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। আরে মারা, এবার তোর কি হবে রে মা? এবার তোর কি হবে? আমি কেমন করে কার সাথে তোর আমার বিয়ে দেবো? তোমরা কি চেষ্টা করো, তা নাহলে দুর্গা আমার পাগল হয়ে যাবে। চুপ করে না 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 না, এমন কথা তুমি বললা তো, আমি তো এমন কথা বলো না। আমি এখনই পাত্র খুঁজতে যাবো, আমি এখনই পাত্র খুঁজতে যাবো। এই বাবু মশাই না, বাবু মশাই না, আমি এক হতভাগ্য কন্যার পিতা। আজ রাত্রের মধ্যে আমার মেয়েটার বিয়ে না হলে হয়তো আজই রাত্রের মধ্যে লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। আজ রাত্রের মধ্যে আমার মেয়েটার বিয়ে না হলে যে সে লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। এই লগ্ন ভ্রষ্টার হাত থেকে আমার মেয়েকে কেউ উদ্ধার করতে গিয়ে আসবো। আমার মেয়েকে কেউ উদ্ধার করতে ছুটে আসবে না। আসবে, আসবে বরং দুর্গাপুরের সম্মান বাঁচাতে আর কেউ না আসুক, তোমাদের এই দাদাটা নিশ্চয়ই আসবে। পণ্ডিত মশাই, আপনি এই সময় হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমরা কি বলো তো বরং, দুর্গাবনের জীবনে এমন একটা অঘটন ঘটে গেল, অথচ তোমরা কেউ আমায় জানালে না। আর জানাবে বা কেন? আমি তোমাদের কে, তাই না? তাই না বরং? অপরাধ অপরাধ নেবেন না মল্লিক মশাই, অপরাধ নেবেন না। আকস্মিক এই ঘটনায় আমাদের মাথার মধ্যে কিছু ঠিক ছিল আর না। সেজন্যই তো আপনাদের মাথা হয়ে আমি দুর্গাবনকে উদ্ধার করতে ছুটে এলাম। আমার জন্য আপনাদের কাউকে কিছু করতে হবে না। এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান। কি হয় বোন, তা বললে কি হয়? তোমার এই দুর্দিনে তোমার এই দাদাটা তোমার পাশে দাঁড়াবে না, তাই কখনো হয়? হ্যাঁ কাকা বাবু, আপনি একদম চিন্তা করবেন না, নির্দিষ্ট লগ্নেই দুর্গার বিয়ে হবে। কিন্তু পাত্র কোথায় মল্লিক মশাই? আমি সঙ্গে করে এনেছি আমার ছোট ভাই। আর আমি তো আগে আপনাদের বলেছিলাম দুর্গাবনের সাথে ওর বিয়ের কথা। হ্যাঁ, অবশ্য যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। না না, এতে আপত্তি থাকে কেন? এতে আপত্তি থাকে কেন? আপনি আমাদের যেভাবে উদ্ধার করলেন, আমার দুর্গা মাকে উদ্ধার করলেন, তাতে করে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকবো পণ্ডিত কিন্তু মশাই। বর কোথায় এলা বর? এতে গেছি, আমি এতে গেছি। বল পালার গলুর গালি, বল আসবে তাড়াতাড়ি, রেল গালি ঝমঝম, আর বিয়ের শুভ লাগালি। দাদা দাদা, আমি ঠিক বলেছি? একদম ঠিক বলছি, একদম ঠিক। পণ্ডিত মশাই, আমি বলবো, বল বল, টাকাটি তোতা পাখি ডালিম গাছে দিয়ে, আর তোমার সাথে আমার হবে মালা বদল আর বিয়ে। দাদা, আমি ঠিক করেছি। একদম ঠিক বলছি। আপনি কি করলেন? না জেনে না শুনে এরকম একটা হওয়া তোমার ছেলের সাথে আমার দুর্গা মায়ের। এই বিয়ে আমি কিছুতেই করব না। তা বললে কি হয়? ওই ছেলেটা যখন তোর গোড়ায় মনোবান্ধ করিয়ে দিয়েছে, তখন স্বাস্থ্যমত ওই তোর না বাবা না, এই বিয়ে আমি কিছুতেই মানি না বাবা, কিছুতেই না। আপনি কি করলেন দাদা? কেন আপনি আপনার এই হাওয়া গোবা ভাইকে আমার বোনের গলায় ছুড়িয়ে দিলেন? হাওয়া গোবা পাগল ছাড়া কোথাকার কোন রাজপুত্র তোমার বোনকে বিয়ে করতে আসতো রে ভাই পরম? তাছাড়া তোমার বোনের পেছনে একটা ধর্ষিতা স্ট্যাম্প লাগানো আছে। আমার কিনা বিয়ের রাতে বর ভেগেছে। কোন অবস্থায়
আমার এই হাবা গোবা ভাইটাকে বিয়ে করা ভালো না লগ্ন ভ্রষ্টা হয়ে আমি মরবো, তবু কিছুতেই আমি তোমার ভাইকে বিয়ে করে মেনে নেব না। না গো, না। এতদিন তো আমি একা ছিলাম, এখন তুমি আমার কাকি হয়েছো। জানো, আমার বাবাটা না অনেক দিন আগে মরে গেছে বলে এখন আমি কত কান্দি। তা তুমি যদি মরে দাও তাহলে যে আমিও মরে যাব। কি বললি তুমি? জানো, আমার দাদা বলেছে আমাকে দিয়ে বিয়ে করবে। আমার বাবা না আমার নামে সম্পত্তি আমার বইয়ের নামে লিখে দিয়ে গেছে। তাই তো দাদা বলেছে তোমাকে বিয়ে করে না নিয়ে গেলে দাদা আমাকে কেটে কুচি কুচি করে দেবে। হ্যাঁ, আমার দাদাকে আসতো তয়তার আমাকে সব সময় হাতে পায়ে বেলি পলিয়ে ওর অন্ধকার ঘরে তুইয়ে রাখে। সবাইকার একটু খাবার খেতে দেয়, ভালো ভালো খাবার খেতে চাইলে শুধু আমাকে তাবুক মানে তাবুক। বলতে সব ভুলে গেছিস? আজ তোকে আমি খবরদার বলছি, আমার স্বামীর গায়ে আপনি হাত তুলবেন। হ্যাঁ বাবা, হ্যাঁ। ভাগ্য যখন এই মানুষের সাথে আমাকে এক সুতায় বেঁধে দিয়েছে, তখন ভাগ্যের কথাই আমি স্বীকার করে নেব। ওই ভাগ্যের কাছে আমি কিছুতেই হার পারবো না বাবা। এই হাবা গোবা মানুষটার হাত ধরেই আমি নতুন জীবনের শুরু করবো বাবা। এবার যাও বাবা, যাও, তোমরা সবাই মিলে বিয়ের আয়োজন করো। এই আমার ঘুরিয়ে দিয়েছে। এর হাতি তোকে খুলে দিলাম। লাজে রাগা হলো কোনে বউ, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। লাজে রাগা হলো কোনে বউ, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। ও তোরা উলুবে রাগা বদলবে, তোরা উলুবে রাগা বদলবে, তোর মাথায় এলো তোর গলাতে, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। দুর্গা সুন্দরী ভাগ্যের কাছে জেতার সংকল্প নিয়ে তুমি মল্লিক বাড়িতে পা রাখলেও দেখো কি হয়। কুকুরগুলোকে ধোকা দিয়ে এই ভালো ভালো খাবারগুলো আমি হাতিয়ে দিয়েছি। কুকুরগুলো কি বোকা? একদম মানুষের মতো খালি খালি নিজেদের মতো বাড়ি করে, আর আমার মতো সুযোগ সন্তানরা লুটে বুঝে খায়। দেখলাম ওই নোংরা খাবারগুলো নিয়ে কুকুরগুলোর সাথে টানাটানি করছে, আর ওই খাবারগুলো নিয়ে এই ঘরের মধ্যে ঢুকে পড়েছে। জানো, মানুষের চেয়ে কুকুরের ইজ্জত অনেক বেশি, অনেক কিলো ধরে না। মানুষের চেয়ে কুকুরের ইজ্জতের দাম অনেক বেশি। নিশ্চয়ই, তা না হলে যেখানে তোমার আমার মতো সাধারণ মানুষ যাওয়ার সুযোগ পায় না, সেই সোপার কাছে হাসপাতালে কি একটা কুকুরের ডায়াগনোসিস করার সুযোগ। চুপ চুপ, একদম মক্কের শব্দ কথা বলবি না। পুলিশ প্রশাসন জানতে পারলে তোমার দেশ করে বলে এখন যে হবুচন্দ্র রাজা আর হবুচন্দ্র মন্ত্রী রাজত্ব চলছে, এদেশে এখন 2 টাকা কিলো চাল পাওয়া যায়। এদিকে সবজির দর আর
চালে ধরে আগুন, মানুষ কি শুধু চাল চিপিয়ে চিনে খাবে? ঠিক কথা বলেছিস বাংলা। একটার পর একটা কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অথচ এই দেশে ইঞ্জিনিয়ারের ছেড়াছড়ি। একদম ঠিক কথাই বলেছিস। সালা আমাদের এলাকায় একজন শিল্পপতি কারখানা বানাতে এলো, কারখানা কাজও শুরু হয়ে গেল। ভাবলাম যে কোনো একটা কাজ দিতে নেব, কিন্তু হঠাৎ একজন নেতা মন্ত্রী এসে মানুষের এলাকার মানুষের মধ্যে একটা ধর্মঘট বেঁধে দিল। তারপর সারা কারখানাটাকে বন্ধ করে দিল, আর আমরা সারা যেমন বেকার তেমনি বেকারি রয়ে গেলাম। কারখানায় চাকরি করতে হবে কে বলেছে? হে, তার চেয়ে তেলে ভাজার দোকানদার হয়, বুঝলে? তেলে ভাজার দোকানদার তোর সারা তেলে ভাজা বিক্রি করে কত টাকা উপার্জন হয়। এই জন্যই বলে এই দেশের জনগণ বোকার হতো। আরে বাবা, দোকানের সামনে তেলে ভাজা আর পেছনে ঘরের বোঝা, মানে চুল্লু। কিছু বুঝলে? বছর হুমতে গতি রেখে গাড়ি বাড়ি হাঁকিয়ে একেবারে লাখপতি হয়ে গেছে। লাখপতি অতকার কোন লাগাবতে আমার এই গরিব খানায় দেখি তুমি সেই পাগলটা না যে কিছুক্ষণ আগে ডাস্টবিনে কুকুরগুলোর সাথে খাবারের পাতাগুলো নিয়ে টানাটানি করছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওই পাগলটা কিন্তু আমি তাড়া দিয়েছিলাম, কিন্তু কি সব ভালো ভালো কথা বলতে লাগলো। তুই এই লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছিল তাই না? ওর ব্যবস্থা আমি পরে করছি। তুমি তুমি কে? আপনার ভাইয়ের বিয়ে ভোজে একটা কাজ নিয়ে এসেছিলাম স্যার, কিন্তু পেমেন্ট এখনো বাকি। তাহলে তোমাকে ভাবতে হবে না, আমার ম্যানেজার ঠিক সময়ে পৌঁছে দেবে। আজ আমার ভাইয়ের প্রসজ্জা, তাই আজ আমি একটু ব্যস্ত আছি। এখন তুমি যাও। ঠিক আছে স্যার, তবে একটা কথা, এখানে শুনছিল আপনার নাকি দুটো রেড কার্ড। হ্যাঁ আছে। আমার বক্তব্য স্যার, যদি আপনার কারখানায় যে কোনো একটা কাজ। বললাম না আজ আমি ব্যস্ত আছি, পরে দেখা করো। যাও। ঠিক আছে স্যার, নমস্কার। কাজ কাজ আর কাজ, সবাই যদি কাজের পেছনে দৌড়ায় তাহলে অকাজ কুকাজ গুলো করবে কে? একে তুই এখন যাসনি? তুমি তোমায় এত চেনা চেনা লাগছে কেন? মনে হচ্ছে কোথাও না কোথাও তোমায় দেখেছি। কি জানা বলছিস পাগলা? তুই আমাকে দেখলে আমিও নিশ্চয় তোকে দেখেছি, কিন্তু কই আমি তো তোকে চিনতে পারছি না। আমি কি করে অন্তর অন্তরকে তোমার বন্ধ করে দিয়েছে? হয়তো তুমি আর মানুষ চিনতে পারছো না। তুই মানুষ? তোকে দেখলে একটা ভয়ঙ্কর জানোয়ার বলে মনে হচ্ছে। আর সেজন্যই তো ডাস্টবিনের কুকুরগুলো পর্যন্ত তোকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছিল। পারলে আয়নায় একবার ভালো করে দেখে নিস। মনে হয় নাই তুমি কি কখনো তোমার স্বরূপটা দেখেছো? আমার স্বরূপ? হ্যাঁ গো বাবু, ওই তো আমি কষ্ট দেখতে পাচ্ছি। ওই তো শরীরটা তোমার মানুষের মতো হলেও মাথাটা নির্ভুল হয় না। যদি এখান থেকে না যাস তাহলে তোকে আমি গুলি করে মারবো। যে একদিন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে, তাকে তোমরা এত সহজে মেরে ফেলতে পারবে না। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন তোর ওই চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবে, আর তুই শুধু সবার সামনে হাস্য করে তাহলে ভিক্ষা চাইবি, তাহলে ভিক্ষা। কালের চক্র বক্র গতিতে ঘুরতে চলিরত, আজকে রয়েছে কালের শীর্ষে, কাল সে প্রধান। আমাকে জড়িয়ে এত কথা বলে গেল কেন? তবে কি আমার কোন দুষ্কর্মের সাক্ষী? এই মহেশ মল্লিক জীবনে কখনো তার দুষ্কর্মের সাক্ষীকে
তুমি মনে রাখতে পারো না? কাল কোন কথাটা মনে রাখি তুমি? দাদা বলছে এক কথা, তো তুমি বলতো অন্য কথা। ভালো তো তোকে আমার কি কথা শেখাচ্ছে? হ্যাঁ, মাধবদা বলেছে। বলছি তো, তোমার বলা কথা বলবি, ওকে আমি পাখি পড়ার মতো করে শেখাচ্ছি। হ্যাঁ, ওকে আমি বলেছি তো, রোজ রাতে তুমি যেমন ওই চোরা পুকুরিতে শুতে, তেমনি আজও তুমি সেখানে গিয়ে সব। না, আমার বউ বলে দিয়েছে আমাকে এখানে বইয়ের কাছে তুতে। ছি ছি ছি, ছি কাকার কে একটা মেয়ে ছেলে আজ দুদিন হলো এই বাড়িতে এসেছে, আর তুই কিনা তার কাছে শুবি? সবাই তোমাকে অসভ্য, লম্পট, পাখি বলবে। তাহলে আমি আর ওখানে তুবো না। তাহলে আমি ফুলতলার ঘরে কি করবো? তোর বউকে ঘুমাতে বলবি, আর তোর বউ ঘুমিয়ে পড়লে তুমি চুপি চুপি ও ঘর থেকে বেরিয়ে তোমার ওই চোরা পুকুরের ঘরে চলে আসবে। হ্যাঁ, আমি ঠিক বলছি না বড় বাবু? একদম ঠিক বলেছিস। হ্যাঁ, ঠিক আছে। আমার বউ ঘুমিয়ে গেলে আমি পা টিপে টিপে টুপি টিপি এই ঘর থেকে বেরিয়ে আমার ঘরে চলে যাবো। বউ জানতেই পারবে না। কি মজা, কি মজা। জানো মাধবদা, আর আমার বউ না আমাকে অনেক কিছু খাওয়াবে বলেছে। ও মা, তাই নাকি? হ্যাঁ গো, এত বলো পেলেতে, এত বলো বলো মিষ্টি, আর এত বলো গিলাসে 1 গিলাস দুধ। তোর হতো লাগা, তুই কি কচি বাচ্চা ছেলে যে তোর বউ তোকে দুধ খাওয়াবে? তুই এখন অনেক বড় হয়ে গেছিস। ও, আমি এখন বড় হয়ে গেছি? নিশ্চয়ই, আর বড় হলে কেউ দুধ খায় না রে হতো লাগা। মদ খায়, মদ। মদ? আরে, 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 ওটা এখন নয়, ওটা এখন নয়। এখন নয়? মানে তোমার বউ এর সামনে খাবে। ঠিক আছে। এখন আমি বড় হয়ে গেছি, তাই তো বড়দের মতো আমি এখন এই মদ খাবো। আলো কত কি করবো? নিশ্চয় করবি, নিশ্চয় করবি। আর তোর বউ যদি তোর কথা না শুনে, তো বউকে বেশ করে কেলাবে। বেশ করে গেলাম। যা পাগলা, বউকে কেলাতে পারিস আর না পারিস, তোর হাতে যে আমি ঘুমের ওষুধ মেশানো পোড়া ডোজের মদ আমি তুলে দিয়েছি, তার এক চুমুক তোর পেটে পড়লে তুই নিজেই খেয়ে পড়বি। তারপর তোর বউ দুর্গাকে নিয়ে আমি আপনি কি মানে ভাবছি তো আজ আমার এই হাবা গোবা পাগল ভাইটার ফুলসজ্জা, আজ ওর জীবনে সবচেয়ে আনন্দ আর স্বস্তির দিন। তাই আজকের রাতটাতে ওর যেন কোনো ঘুমের বেঘাত না হয়, সেটা তুই ভালোভাবে খেয়াল রাখবি। ঠিক আছে? রাখবো বড় বাবু, আর এমন খেয়াল রাখবো যে কখনোই তুমি কল্পনাও করতে পারবে না। মাধবদা, আমি তাহলে ওই দাদার কথাগুলো না 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 না, ছোট বউ না, আমার একটা কথা তুমি মন দিয়ে ছোট গো, ছোট ভাই বলো বলো। তোমার দাদা তোমার কোনোদিনও ভালো চাই না গো, ছোট ভাই। বললে আমার ভালো চাই না, কিন্তু তোমার বউ তোমার ভালো চাই গো, ছোট বাবু। তাই আমি বলছি, বলো, আমরা সবাই যে যাই বলি না কেন ছোট বাবু, শুধু তুমি যদি তুমি ভালো চাও তাহলে তুমি তোমার বউয়ের কথাই শুনবে গো, শুধু তোমার বউয়ের কথাই শুনবে গো, বউয়ের কথা। কখন দিয়ে কি বলে তার কোনো ঠিকই নেই। দুদুর, আমি কারো কথা শুনবো না। এখন আমি কত বড় হয়ে গেছি, তাই তো আমি বিয়ে করে বউ এনেছি। কিন্তু আমার দাদাটা তোর তৈরি রয়ে গেছে, তাই তো এখনো বিয়ে করে বউ আনতে পারেনি। মামার বাড়ি ভালি মোটা, কীর্তন নাই। আমার একটা বউ আছে, দাদার বউ নাই। আমার দাদা করতে বলেছিল, আমি যে সব ভুলে গেছি। ভুলে গেলে চলবে মশাই, আমি যে তোমার জন্য পাশের ঘরে দুধ নিয়ে অপেক্ষা করছি, সেটা বুঝি তোমার খেয়াল নেই? নাও, দুধ যাবে, খেয়ে নাও। না,
আমি দুধ খাবো না। কেন দুধ খাবে না তুমি? আমি কি করছি বাচ্চা ছেলে যে দুধ খাবো? এখন আমি অনেক বড় হয়ে গেছি, তাই এই বড়দের মতো এই মদ খাবো। মদ না, এই মদ তুমি খাবে না। এই মদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সর্বনাশা বস্তু। তাই জন্য তোমাকে নয়, এখানকার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে বলছি, এই সর্বনাশা বস্তুর বিসর্জন দিয়ে সংসারের শান্তিটুকু আপনারা বজায় রাখুন। আর এই দুধ হচ্ছে এমন একটা পানীয় জিনিস যেটা পান করলে শরীরে শক্তি আসে। আর শরীরে শক্তি এলে তো তুমি তোমার শত্রুদের সাথে লড়াই করতে পারবে। কে আমার শত্রু গো? আগে এই শক্তিটা বাড়িয়ে নাও, তারপর তোমার শত্রুদের আমি ঠিক চিনিয়ে দেবো। না, আমি দুধ খাবো না। বউ আমাকে জোর করে দুধ খাইয়ে দিল। দাদা যদি জানতে পারে তাহলে আমার কি হবে? না না, আমি এখানে আর থাকবো না। আমি এখানকে পালাই, আমি এখানে পালাই। না, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। আজ তুমি আমার কাছে শোবে। শুধু আজ নয়, আজ থেকে প্রত্যেকটা রাত তুমি আমার কাছে থাকবে। না, আমি আর কোথাও থাকবো না। আমাকে ছেড়ে দাও বলছি। না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তবে রে খতুল পাতি। কি করলে? আমাকে তুমি চোর মারলে? আমি কেন মারলে তুমি আমাকে? ফুলসজ্জার রাতে কেন তুমি আমাকে চড় মারলে? স্ত্রীর মর্যাদা যদি তুমি আমাকে দিতে নাই পারবে, তাহলে কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? তোমার দাদার কথা যদি তোমার কাছে বিয়ে দেবাঙ্গ বলে মনে হয়, তাহলে মেরে ফেলো এক্ষুনি। তুমি আমার গলা টিপে মেরে ফেলো। না না ওরা, তুমি এমন করো না। তুমি মনে গেলে আমি ওদের মনে যাবো। কি বলে? আমার দাদাকে তুমি চেনো না গো? আমার দাদা একটা বদ্ধ শয়তান। সম্পত্তির জন্য না আমার বাবাটাকে মেনে দিয়েছে। আমাকেও মেনে ফেলতো, কিন্তু বাবা আমার সম্পত্তি আমার বইয়ের নামে লিখে দিয়েছে বলে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। কিন্তু এখন তো ওই সম্পত্তি তোমার হয়ে গেছে। তাই দাদার কথা না তুললে যদি তোমাকেও মেনে ফেলে। না, সেই জন্য তো সবসময় তোমার আমার কাছাকাছি থাকা দরকার। আমরা দুজনে একসাথে থাকলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি দেখি বলতো, আমি কিছু বুঝতে পারছি না। আমার মাথাটা কেমন করছে। তোমার নিশ্চয়ই ঘুম পেয়েছে। তুমি আমার কোলে মাথা রেখেছ, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়বে। রাত নামে দু চোখে ঘুম ঝরা, লাই পড়ে নীল পড়ে কল্পনা।
চলো না একসাথে যেখানে জন্মমান সোনার রাত্রে দু চোখে কুঞ্জরা রাত্রি পরি রত্না রাত্রে দু চোখে মানুষটা বোধ হয় ঘুমিয়ে গেছে। শিশুর সমুদ্র সহজ সরল মানুষটা এতই না কষ্ট না গো না। আর তোমাকে আমি বেশি দিন কষ্ট সহ্য করতে দেব না। আমি তোমার জীবন যখন এসেছি তোমার সমস্ত দুঃখ কষ্ট আমি লাঘব করে দেব। হারামজাদা গোপাল দেখছি সেই ঘুমের ওষুধ মেশানো মদটাকে এবারই এগিয়ে পড়েছে। এবার আমি তাহলে দুর্গা পূজাটা সেরে ফেলি। আপনি আমার ঘরে কেন? হ্যাঁ, পুরসভার ঘরটা দেখলাম ফাঁকা। এমন সুন্দর একটা পরিবেশে কি উপস্থিত থাকা যায়? সেদিন বলছি আপনি আমাকে আপনি না আমার বছর এত বড় একটা জঘন্য কাজ করতে আপনার লজ্জা করছে না? তোমার আমার সম্পর্ক তো অনেকদিন আগেই পাকা হয়ে গেছে। নামটা আসতে আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে দিল। তুমি আমার রক্ষিতার সাথী হবো। চলো সেটা বলছি। ওগো এখনো কি তুমি ঘুমিয়ে থাকবে? ঘুম কি তোমার ভাঙবে না? দেখো তোমার দাদা আমার কেমন সর্বনাশ করে দিচ্ছে। ওঠো গো, ওঠো ওঠো ওঠো। মারবে না, মারবে না, ওনাকে মারবে না। আর আমার গায়ে হাত তুলবি? আমার